পররাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যের জবাব দিলেন রিজভী। দেশের মানুষ খুব কষ্টে আছে বললেন নজরুল ইসলাম খান। জানাবো ডোনাল্ড ট্রাম্প সফরকে ঘিরে বিএনপিতে হতাশা। এবং সর্বশেষ জানাবো কুড়িল বিশ্ব রোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী সেই বক্তব্যের জবাব দিলেন রিজভী। ইসরায়েলের সঙ্গে বিএনপির তলে তলে সম্পর্ক, পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে রিজভী পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতিতের পক্ষে কথা বলে আসছি, আর ইসরায়েলের প্লেন বাংলাদেশে নেমে কি দিয়ে গেছে সরকারের কাছে, এটা তো মানুষের প্রশ্ন। তিনি আরো বলেন, আপনি এ ধরনের কথা বলছেন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য। আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটা কি আপনি বলতে পারবেন? আপনারা সবই জানেন, সবই বোঝেন। আপনাদের মধ্যে যে অনাচার, লুটপাট, ষড়যন্ত্র চলছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন। আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক কাজ করে আর জনগণকে অন্য কথা শোনায়। এমন মন্তব্য করে রিজভী বলেন, ডোনাল্ড ট্রাম্প দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করছেন, অথচ ওবায়দুল কাদের সাহেবরা কত কথাই না বললেন। জানতে পারলাম মার্কিন কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্য ডোনাল্ড ট্রাম্প চাপ দিয়েছেন, সুতরাং ডোনাল্ড ট্রাম্পের হাত পা ধরে অনুরোধ করছে সরকারের লোকজন। এ ধরনের দ্বিচারিতা আর ভণ্ডামি করেই সরকার জোর করে ক্ষমতা আছে। মামু আর খালেদার নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন, এমনটা দাবি করে তিনি আরো বলেন, এই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। প্রথম দফায় কেউ ভোট দিতে যায়নি, এবারও যাবে না। যে সরকার জনগণের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, সেই সরকারের অধীনে যে উপজেলা নির্বাচন, সে নির্বাচন জনগণের ভোট দিতে যাবে না, জনগণ ভোট বর্জন করবে। দেশের মানুষ খুব কষ্টে আছে বললেন নজরুল ইসলাম খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেছেন, দেশকে এখন পুরোপুরিভাবে পরনির্ভরশীল করে ফেলা হয়েছে। দেশ এখন দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে, কোনো দিক থেকে আমরা ভালো কিছু দেখছি না। দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না। তিনি বলেন, দেশের রিজার্ভ কমে যাচ্ছে, সরকার এখন ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে। আমাদের রপ্তানির আয় এখন হুমকির মুখে। বছরে 2-3 বার করে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে, এতে মানুষের প্রকৃত মজুরি কমে যাচ্ছে। এসব লুটপাটের মাসুল জনগণকে দিতে হচ্ছে, মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। নজরুল ইসলাম খান বলেন, দেশে লোডশেডিং হচ্ছে আর অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সারা দুনিয়ায় তেলের দাম কমে গেলেও আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে, দেশে বেকার সংখ্যা বেড়ে গেছে, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে। আমাদের দেশের গবেষকরা বলছেন, প্রতি বছর দেশে গরিবের সংখ্যা বাড়ছে, শিশু মৃত্যুর হার বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ার মানে হলো প্রকৃত জরুরি মজুরি কমে যাওয়া। এই সরকার কোনো কিছুর পরোয়া করে না। তিনি আরো বলেন, আমাদের 16টা চিনি কল ছিল, এখন মাত্র 7টা আছে, কিন্তু সেগুলো তেমন ভালো নয়। আমরা আজ নির্ভরশীল হয়ে গেছি। আজ উৎপাদন করে চাহিদা মেটানোর চেয়ে আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করা হচ্ছে। দেশটাকে একেবারে নির্ভরশীল করে ফেলা হয়েছে। যে দেশের পরিস্থিতি এমন হয়, সে দেশকে কোনো মতে ভালো দেশ হিসেবে গণ্য করা যায় না। দেশকে বাঁচাতে হবে, যারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ডোনাল্ড ট্রাম্প সফরকে ঘিরে বিএনপিতে হতাশা। মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বিএনপির আশা ভরসার কেন্দ্রস্থল। মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করবে, মার্কিন যুক্তরাষ্ট্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে সরকারকে বাধ্য করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের কারণ সরকার শেষ পর্যন্ত নির্বাচন করতে পারবে না, এমন বক্তব্যগুলো বিএনপির পক্ষ থেকে নির্বাচনের আগে বহুল প্রচলিত ছিল। বিএনপির সব নেতারা প্রকাশ্যে কথা বলতো। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাবের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে, বাংলাদেশকে গণতন্ত্র সম্মেলনে আমন্ত্রণ জানায় না, তখন বিএনপি নেতার উল্লাসে ফেটে পড়েছিল। তারা দলীয় কার্যালয়ে মিষ্টি মুখের ব্যবস্থা করেছিলেন। আবার ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে যখন বাংলাদেশ সফর করেছিলেন এবং ভিসা নীতি প্রয়োগ করেছিলেন, তখন বিএনপি নেতাদের প্রকাশ্যে মার্কিন বন্দনা করতে দেখা গেছে। 28 অক্টোবরের আগ পর্যন্ত প্রায় প্রতিদিনই মার্কিন দূতাবাসে বা মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের বাসভবনে বিএনপি নেতাদের আনাগোনা ছিল। তারা সেখানে চা চক্রে মিলিত হয়েছেন, নৈশভোজে মিলিত হয়েছেন এবং বিভিন্ন রকমের সলা পরামর্শ করেছেন। পিটার ডি হাস গত বছরের 10 অক্টোবর বিএনপি যখন সমাবেশ করতে পারেনি, তখনও একতরফা বিবৃতি দিয়েছিলেন। এছাড়াও তিনি বিতর্কিত সংগঠন মায়ের ডাকে ডাক নিয়ে তার বাসায় গিয়েছিলেন এবং সেখানে তিনি বিএনপির প্রতি এক ধরনের সহানুভূতি জানিয়েছিলেন। এভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির উপর এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং সহানুভূতি দেখিয়েছিলেন। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহানুভূতি এবং পরোক্ষ সমর্থনের কারণে বিএনপির আন্দোলনের পালে হাওয়া লেগেছিল। নেতাকর্মীদের মধ্যে একটি চাঙা ভাব তৈরি হয়েছিল, কিন্তু 28 অক্টোবরের পর থেকে পরিস্থিতি পাল্টে যেতে শুরু করে। যদিও 28 অক্টোবরের পর এই ডোনাল্ড ট্রাম্প শর্তহীন সংলাপের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন এবং এই
সেই আহ্বানের চিঠি নিয়ে পিটার ডি হাস 3টি দলের নেতাদের কাছে গিয়েছিলেন এবং একটি সংলাপ আয়োজনের শেষ চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সংলাপ আয়োজনে বিএনপি বা আওয়ামী লীগ কেউই সাড়া দেয়নি। এখন নির্বাচন সমাপ্ত হয়েছে এবং 7 জানুয়ারি নির্বাচনের পর 11 জানুয়ারি নতুন সরকার গঠিত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার পরও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া এবং নতুন সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন। ডোনাল্ড লুর আগে আফরিন আক্তার নির্বাচনের পরে বাংলাদেশ সফর করেছিলেন এবং সেই সময় তিনি হোটেল ওয়েস্টিনে বিএনপি নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছিলেন। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ আফরিন আক্তারের সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও সেই সাক্ষাতের পর তারা কোনো কিছু সাংবাদিকদের জানাননি, কিন্তু এবার ডোনাল্ড লু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেননি। আর এটি বিএনপির মধ্যে হতাশা সৃষ্টি করেছে। বিএনপি মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদেরকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, বরং সরকারের সঙ্গে সম্পর্কের কারণে বিএনপিকে এড়িয়ে যাচ্ছে। এ নিয়ে বিএনপির মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিএনপি নেতারা দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, শামা ওবায়েদ, তাবিদ আওয়াল সহ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতেন এবং মার্কিন দূতাবাসে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তাদেরকে দুষছেন। তারা মনে করছেন যে বিএনপির মধ্যে সমস্যা রয়েছে। বিএনপি নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে পারেননি এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বিএনপির বক্তব্যগুলো তারা সঠিকভাবে ও যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি। আর এই কারণে ডোনাল্ড লু সফরের পর বিএনপির মধ্যে চলছে এক ধরনের হতাশা। কুড়িল বিশ্ব রোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট। বকেয়া বেতন ভাতা দাবিতে রাজধানীর কুড়িল বিশ্ব রোড এলাকায় সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। ফলে কুড়িল বিশ্ব রোডকে ঘিরে থাকা সবগুলো সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। কুড়িল ফ্লাইওভারের নিচে সড়কের উভয় পাশে অবস্থান নেওয়া জোয়ার সাহারার জমজম রোডের ইউরো জোন ফ্যাশনস লিমিটেডের শ্রমিকরা প্রগতি সরণের গুরুত্বপূর্ণ এই পয়েন্ট অবরোধের ফলে রামপুরা বাড্ডা কুড়িল সড়ক যানজটে স্থবির হয়ে গেছে। অন্যদিকে এ যানজট এয়ারপোর্ট রোডেও বিস্তৃত হয়েছে। বিক্ষুব্ধ গার্মেন্টস শ্রমিকদের দাবি বেতন ভাতা বন্ধ, দেওয়া হয়নি বকেয়া বেতনও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছে তারা। গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসানুজ্জামান মোল্লা জানান, বেতন ভাতা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইউরোজোন ফ্যাশনস লিমিটেড নামক একটি গার্মেন্টসের শ্রমিকরা কুড়িল ফ্লাইওভারের নিচে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না সৃষ্টি হয়, এর জন্য সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ট্রাফিক গুলশান বিভাগের সহকারী কমিশনার শুভ কুমার ঘোষ বলেন, গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধের কারণে পরিস্থিতি নাজুক। কুড়িল সড়কের সামনে পেছনে যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে ক্রাইম ডিভিশন, থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। ট্রাফিক গুলশান বিভাগের উপ কমিশনার আব্দুল মোমেন জানান, কুড়িল চৌরাস্তার গার্মেন্টস শ্রমিকদের অবরোধের কারণে এই মুহূর্তে কুড়িল থেকে ঢাকা ইনকামিং আউটগোয়িং দুদিকেই যান চলাচল বন্ধ রয়েছে। ফলে খিলক্ষেত থেকে প্রগতি সরণিগামী রাস্তায় যানজট দেখা দিয়েছে। যানবাহনের চাপ বাড়ছে 300 ফিটের দিকেও। তিনি বলেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য কর্মকর্তারা কাজ করছে। আশা করা যায় খুব শিগগিরই যান চলাচল শুরু হবে। এয়ারপোর্টগামী যাত্রীরা সড়কটি অ্যাভয়েড করতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।